আমি গতকালকেই বলেছিলাম যে মিতিন মাসির আমি যতগুলো গল্প আছে সমস্ত গল্প যাতে আপনারা পড়তে পারেন তার জন্য ব্যবস্থা করে রাখবো। তো আমি ১ম খণ্ড আর ২য় খণ্ডটা অলরেডি করে ফেলেছি। দাঁড়ান প্যাকেটের মলাটা খুলে ফেলি। এই প্যাকেটের মলাটটা দিয়ে রাখি কারণ এই ধুলো বালি থেকে আর পোকামাকড়ের হাত থেকে বই বাঁচায়। আমি নিমপাতা প্রচুর দিয়েছি কিন্তু নিমপাতা দিয়ে কোনো লাভ হয়নি। বইয়ে পোকামাকড় লেগেই যায়। আর ধুলো মানে কি বলবো রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো পড়তো আগে বইগুলোতে যে খবরের কাগজে মলাট দিয়ে রেখেও লাভ হতো না। সেই খবরের কাগজ মলাটা হলুদ হয়ে যেত, পোকা ধরে যেত। তারপর থেকে আমার মনে হলো যে প্যাকেটের মলাট দিয়ে রাখি। তাহলে প্যাকেটের মলাট তো ধুলো থেকে বাঁচাবে, জলীয় বাষ্প থেকে বাঁচাবে মানে বর্ষাকালে জলীয় বাষ্প থেকে বাঁচাবে। পোকামাকড়ও প্যাকেট নিশ্চয়ই খেতে যাবে না। ঠিক আছে? তো যাই হোক তারপর থেকে দেখলাম হ্যাঁ, খুব ভালো কাজ করেন। প্রায় ৬-৭ বছর পরে এই প্যাকেটটা খুলছি। কিন্তু দেখে মনে হচ্ছে না যে বইটা আমি এত বছর আগে কিনেছি। কারণ এই বইয়ের প্যাকেটিং করার ফলে বইগুলো খুব সুন্দরভাবে থাকে। আর যদি আপনারা এই প্যাকেটগুলো না পান, আপনাদের কোনো নিকটবর্তী স্টোরে আমাকে যোগাযোগ করুন। আর দেখুন আমার Facebook বা WhatsApp আছে চ্যানেলের সাথে লিঙ্ক করা। সেখানে গিয়ে আমার সাথে মেসেজ করুন। আমি অবশ্যই যোগাযোগ করব। আমি তখন দোকানদারকে একটু জিজ্ঞেস করে নেব যে কত দাম চলছে নিয়ে আপনাকে জানিয়ে দেব। আপনি শুধু দামটা আর ডেলিভারি খরচ পাঠালেই হয়ে যাবে ব্যাস। আর কিছু আমি কোনো লাভ-টাভ কিছু করব না। এছাড়া ৫ মিতিনের গল্প। হ্যাঁ, একটা কথা বলে রাখি যে সুইতা ভট্টাচার্য কিন্তু মিতিন মাসিকে নিয়ে ১ম কাহিনী শুরু করেছিলেন হচ্ছে বড়দের জন্য লেখা। ঠিক আছে? কারণ এখানে অনেক এমন ব্যাপার আছে যেগুলো বড়রা বুঝবে। যেমন সমকামিতা আছে, তারপরে আরো অনেক কিছু ব্যাপার-ট্যাপার আছে, চুমাচাটি আছে। তো এগুলো কিন্তু বাচ্চাদের জন্য নয়। তো এখানে টুপুরের অনুপ্রবেশ তখন ঘটেনি। কি করে ঘটবে? টুপুর নিশ্চয়ই পাকামি করে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে না। তো ১ম এ তিনি বড়দের জন্য লিখেছিলেন। তারপরে তার মনে হলো যে বড়দের জন্য না লিখে এরা বাচ্চাদের জন্যই হয়তো করা উচিত। জানি না কি মনে হয়েছিল। তারপর থেকে মিথিল মাসি কন্টিনিউয়াসলি বাচ্চাদেরই হয়ে যায়। কিন্তু বড়দের যে কাহিনীগুলো লেখা আছে সেগুলো কিন্তু আনন্দ পাবলিশার্স তাদের মিতির মাসি সমগ্রতে স্থান দেয়নি। অবশ্যই বাচ্চাদের জন্য সবাই পড়বে। তাই বড়দের কাহিনী কি করে স্থান দেবে? তো এর জন্যই আপনাকে এই বইটা পড়তে হবে। আমি যখন ১ম বইমেলায় এই বইটা দেখি, আমি ভাবলাম হয়তো এ পড়ে কি হবে? অমিত সমগ্র তো আছে। তবে মনটা কেমন হলো যে দেখি না কি এর অন্য কি আলাদা আছে। আমি বইটা খুলে অবাক। এখানে যা লেখা আছে একটা গল্প আমি পড়িনি, একটাও ইয়েও পড়িনি। তখন আমি ভাবলাম যে কি মিতির মাসির কি আরো অনেক গল্প আছে? তো আমি সঙ্গে তখন কিনে নিলাম বইটা। এবং বাড়িতে এসে পড়ার পর বুঝলাম যে এগুলো তো বড়দের জন্য লেখা। তো বড়দের জন্য লেখা নিশ্চয়ই সমগ্রতা দেবে না। তারপরে আমার মনে হলো হ্যাঁ, এটা হতে পারে। তারপরে আমি খুঁজেছি, আরো অনেক খুঁজেছি। আরো অনেক দেজ পাবলিশিং বলুন, পত্রভারতী বলুন, আনন্দ পাবলিশার্সেও করুন। খুঁজেছি মিতির মাসির আরো কোনো গল্প আছে কিনা। বাট আমি পাইনি। তো আমার যতদূর ধারণা যে এই বড়দের জন্য এই উপন্যাসগুলো আর মিতির মাসির সমগ্র ২ টো খণ্ড, এই দুটো যদি আপনারা পড়েন তাহলেই হয়তো আপনাদের মিতির মাসির সমগ্র পুরোটা হয়ে যাবে। এখানে যে গল্পগুলো আছে যদি রসের দিক থেকে বলেন যে কোনটা বেশি ভালো কোনটা মানে কমা, সেই দিক থেকে বলব যে মিতির মাসির যে কিশোর গল্পগুলো আছে সেগুলো বেশ ভালো হয়েছে। আর মিতির মাসির যে বড়দের জন্য তিনি গল্পগুলো লিখেছেন সেগুলো যেহেতু বড়দের কাহিনী, তাই আমার ওইগুলো অতটা ভালো লাগেনি। কারণ সেগুলোতে ভায়োলেন্স বেশি, সেগুলোতে অনেক এমন বিষয় আছে যেগুলো আমার পছন্দ হয় না। আর সেগুলোতে ঘুরতে যাওয়ার বিষয়টা অতটা নেই। যেমন বেশিরভাগ লেখকরাই যখন কোনো অ্যাডভেঞ্চার কাহিনী, রহস্য কাহিনী লেখেন, তখন তারা ঘুরতে যাওয়ার প্লট দিয়ে বেশিরভাগই শুরু করেন। তো যদিও কেন জানি না ঘুরতে গেলেই তারা কোনো না কোনো রহস্য পেয়ে যায়। আমি তো এত ঘুরতে গেছি, কোনোদিন কোনো রহস্য খুঁজে পাইনি। তো তারা কোনো না কোনোভাবে খুন হয়েই যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক হয়ে যায়। কিন্তু ওই ব্যাপারটা যে ঘুরতে গিয়ে ইতিহাস দিয়ে বোঝানো, সুন্দর করে প্রেজেন্ট করা, এগুলো মনে হয় আমাকে বেশি টানে। কম্পারেটিভলি বড়দের কাহিনী। বড়দের কাহিনীতে অতটা বেশি রহস্যময়তা বা জটিলতা বেশি থাকার জন্যে আমার ভালো লাগে না বড়দের সূত্রপাতের কাহিনীগুলো। আরেকটা কারণ হতে পারে যেহেতু আমি মিতিন মাসিকে ১ম থেকেই ছোটদের কাহিনী হিসাবেই পড়ে এসেছি। তো অনেক সময় হয় না দেখবেন যে টিভিতে কোনো একটা সিরিয়াল করতে এসছে, সিরিয়াল করতে যে ১ম এ ওই রোলটা করে, পরবর্তীকালে তাকে যখন পাল্টে অন্য কাউকে আনা হয়, আমাদের বলে, "এ ভালো করছে না, আগের লোকটাই ভালো ছিল।" এটা অ্যাকচুয়ালি তা না। ওই পরের যে ব্যক্তিটা আসছে সে যদি আগে করত তাহলে আমরা একই কথাই বলতাম। আসলে যখনই কাউকে ১ম এ দেখি তখন আমাদের যে নস্টালজিয়াটা তার প্রতি সেট হয়ে যায় যে এরকমই হবে। যেমন ফেলুদার জন্য আমার সত্যজিৎ রায়ের যে ফেলুদা তার জন্য আমার কাকে ভালো লাগে জানেন? আমার সব্যসাচীকে বেশি ভালো লাগে। ঠিক আছে? কারণ আমি সব্যসাচী ফেলুদা ১ম এ দেখেছি। তারপরে নয় আমি পরবর্তীকালে দেখলাম যে ইয়ে করেছে সৌমিত্র চট্টোপাধ্যায় করেছে। যদিও ফেলুদার মুখের যে গঠন যেটা কিনা সত্যজিৎ রায় নিজের যেই গঠনের ফেলুদা বানিয়েছিলেন সেটা সত্যজিৎ রায়ের সাথেই বেশি যায়। কিন্তু তবুও সব্যসাচীকেই আমার বেশি ভালো লাগে অ্যাজ এ ফেলুদা। কারণ ওনাকে যেহেতু আমি ১ম এ দেখেছি। ব্যোমকেশ হিসেবে আমার আবিরকে বেশি মানায়। যেহেতু আমি আবিরকে ১ম ব্যোমকেশ হিসেবে দেখেছি। তো এই একই ফেনোমেনা এই ক্ষেত্রেও হয়তো হয়েছে যে সুচিত্রা ভট্টাচার্যের যে কাহিনীগুলো, যেগুলো ভিতির মাসির কাহিনীগুলো, সেগুলো যেহেতু কিশোর উপন্যাস হিসেবে আমি ১ম পড়েছি অনেকদিন ধরে। তাই আমার একটা ধারণা হয়ে গেছে এটা কিশোর উপন্যাস। তো বড়দের কাহিনী আমার এর জন্য অত ভালো লাগেনি। কিন্তু সত্যি কথা বলতে কি আপনারা পড়ুন।
অনেক ভালো, ভালোই আছে গল্পগুলো। আপনাদের হয়তো মন পাল্টাতে পারে। আর তাছাড়া বিপিন মাসির সমগ্র যদি চান, তাহলে অবশ্যই সমগ্রতে তো পাবেন না। তাই এই বইটাও কিন্তু সংগ্রহে রাখতে হবে। তো এটুকুই জাস্ট বলার ছিল।